আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অনুষ্ঠিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান আমরা আজকে দেখব। এই ধরনের গণিতগুলা আরও কোন ক্যাটাগরিতে হয় তার কিছু অংশ আমরা এর সাইডে বা এর পাশাপাশি আমরা দেখার ট্রাই করব। 9 নম্বর যে অঙ্কটা আসছিল আমাদের, সেটা হচ্ছে a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল 3 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত। তো আমরা সচরাচর এই ধরনের মান নির্ণয়গুলো সবাই পারি। তাহলে আমরা যদি সমাধান করে থাকি, তাহলে আমরা সমাধান করি, দেখি সমাধান। তাহলে আমরা প্রথমে লিখিত পরীক্ষা আমাদের স্কুলের পরীক্ষাগুলোর মতোই, তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি। তাহলে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 3। যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, আমরা এখন বা প্রদত্ত রাশি যার যেটা মন চায়, তাহলে অতএব প্রদত্ত রাশি আমরা লিখলাম। প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব। তো a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত আমরা সকলেই জানি। a মাইনাস 1/a কিউব প্লাস 3a 1 ডিভাইডেড a ইন্টু a মাইনাস 1 ডিভাইডেড a। যথারীতি আমরা মান বসায় দিব, তাহলে আমাদের অঙ্কের উত্তর তাড়াতাড়ি পেয়ে যাব। a মাইনাস 1 ডিভাইডেড এর মান 3, এর উপরে হোল কিউব প্লাস 3, উপরের a নিচের a আমরা জানি সচরাচর কাটা যায়, তাহলে ইন্টু a মাইনাস 1/a এর মান হচ্ছে 3। তাহলে 3টা 3 এরকম, মানে 3টা 3। তাহলে 3টা 3 যদি আমরা একটু দেখি, 3টা 3 যদি আমরা গুণ করি, তাহলে 3 3 3 9, 3 লং কত 27। তাহলে আমরা এখানে 27 প্লাস 3 3 9, 27 আর 9 যদি আমরা যোগ করি, তাহলে এর যোগফল হয় 36। তাহলে আমরা মান পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36। এই ছিল আমাদের 9 নং অঙ্কের সমাধান। তো 9 নং অঙ্কটা এরকম না থেকে অন্য ভিন্নভাবে থাকতে পারে। তাহলে আমাদের মান নির্ণয়গুলো সবসময় অনুসিদ্ধান্ত, যে মান নির্ণয়ের অনুসিদ্ধান্তগুলো আমরা জানি, সেই মান নির্ণয়ের অনুসিদ্ধান্তগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কের মধ্যে আসি। 10 নম্বর অঙ্ক। এটাতে বলা হয়েছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট সময় লাগে। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমরা সমাধান দেখি। বলা আছে কয়টি নল? 2টি নল। 2টি নল একত্রে 8 মিনিটে পূর্ণ করে। তাহলে আমরা যদি আগে ওটাই দেখি, তাহলে 2টি নল একত্রে কয় মিনিটে পূর্ণ করে? 8 মিনিটে। তাহলে 8 মিনিটে পূর্ণ করে কত অংশ? ফুল অংশ, মানে 1 অংশ। অতএব 1 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1/8 অংশ। তো নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর, মানে 4 মিনিট পর্যন্ত চলছে নল দুটা। তাহলে আমরা 4 মিনিট পর্যন্ত হিসাব করি। 4 মিনিটে, আমরা এখানে লিখতে ভুল করেছি, পূর্ণ করি। তাহলে 4 মিনিটে পূর্ণ করলে কেমন হচ্ছে? 1 গুণন 4, নিচে হচ্ছে 8 অংশ। তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 দুগুণা 8, 1-এর নিচে 2 অংশ। তাহলে 4 মিনিটে 1-এর নিচে 2 অংশ পূর্ণ করছে। তাহলে বাকি আছে আর কতগুলো? তাহলে আমাদের বাকি অংশ, তাহলে পূর্ণ অংশ থেকে এই অংশটা বিয়োগ করি। তাহলে 1 বিয়োগ হাফ করলে
কত আসে, 2 লসাগু 2 মাইনাস 1 অংশ, তাহলে 1 নিচে 2, তাহলে এই অংশটা বাকি আছে। তাহলে এই অংশটা বাকি আছে, তাহলে আমরা দ্বিতীয় নল দিয়ে হিসাব করি। তাহলে দ্বিতীয় নল দ্বারা তাহলে দ্বিতীয় নল দ্বারা কত অংশ, হাফ অংশ পূর্ণ করতে সময় লাগে কত, পূর্ণ করতে সময় লাগে কত মিনিট, 6 মিনিট। তাহলে অতএব 1 অংশ পূর্ণ করতে সময় লাগে 6 গুণন 2, নিচে 1 দেওয়ার দরকার নেই, এত মিনিট সমান হচ্ছে কত, 12 মিনিট। তাহলে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে কত মিনিট, 12 মিনিট। দ্বিতীয় নল দ্বারা যদি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে 12 মিনিট লাগে, তাহলে এখন আমরা লিখতে পারি দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1 নিচে 12 অংশ। তাহলে প্রথম নল দ্বারা কত হবে, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত, এটা থেকে এটা বিয়োগ করলেই পাবো আমরা। 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1/8 থেকে 1/12 অংশ বিয়োগ করলেই পাবো। তাহলে 8 এবং 12 লসাগু হচ্ছে 24, তাহলে ভাগ করলে হচ্ছে 3 3 3 বা 2 অংশ, 1 নিচে 24। তাহলে এখন আমরা লিখতে পারবো কি, অতএব প্রথম নল দ্বারা কত অংশ, 1/24 অংশ পূর্ণ করতে সময় লাগে কত মিনিট, 1 মিনিট। অতএব 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে, তাহলে 1 গুণন 24, নিচে 1 দেওয়ার দরকার নেই, 24 মিনিট। তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয় নল 12 মিনিট এবং প্রথম নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে 24 মিনিট। এই লিখিত পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি অঙ্ক দেখা যায় এই চৌবাচ্চার অঙ্কগুলো থেকে। তো চৌবাচ্চার অঙ্কগুলো যদি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকেন, তাহলে বা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা বাসায় করতে থাকেন, তাহলে অবশ্যই কমন পাবেন। অঙ্ক দেখলে হবে না, অঙ্ক বসে বসে অঙ্ক করতে হবে, তাহলে হবে। যদি আমরা এটাকে শর্টকাট হিসাবেও দেখি তবে তবুও হবে, কিন্তু আমাদের বর্তমান যেহেতু লিখিত পরীক্ষা, এখানে শর্টকাট না করে একটু ডিটেলস করাটাই ভালো। তো চৌবাচ্চার অঙ্কটা প্রতিটা পরীক্ষার আগে দেখে দেখে যাবেন, যাতে যেন অঙ্ক আসলে আমরা অনায়াসে পারি। চৌবাচ্চা নিয়ে আমরা পরে লিখিত একটা ক্লাস আমরা করব, তো তখন হয়তো চৌবাচ্চার বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে একটু কথা বলব। এবার আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক 11 নম্বর। এখানে বলা আছে মোস্তফা হাজারা এর মাসিক আয় 27,650 টাকা, তার বার্ষিক মোট আয়ের প্রথম 2 লক্ষ টাকার আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর আয়করের হার 10% টাকা হলে তিনি কত টাকা আয়কর প্রদান করেন। তাহলে এখানে বলা আছে মাসিক আয়, মানে 1 মাসে আয় করে 27,650 টাকা। তাহলে বার্ষিক মানে হলো 1 বছর, 1 মাসে যদি 27,650 টাকা হয়, তাহলে বার্ষিক 1 বছর মানে কয় মাস, 12 মাস। 12 দিয়ে আমরা কি গুণ করলেই 12 মাসের হিসাব পাবো, তাহলে বাৎসরিক হিসাব পাবো। বাৎসরিক হিসাব থেকে যত টাকা পায় তার থেকে উনি 2 লক্ষ টাকা আয়কর দেয় না, না 2 লক্ষ টাকা আয়কর ওনার দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে ওখান থেকে যে যদি আমরা বেশি পাই টাকা, তাহলে সেটা বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটার উপর আমরা অঙ্কটা হিসাব করব।
তাহলে চলেন আমরা সমাধানের মধ্যেই দেখি, কথা না বলে। তাহলে 1 বছর, যেহেতু বার্ষিক বলা আছে, তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে উনি 1 মাসে আয় করে, তাহলে এখন 1 মাসে আয় করে 27,650 টাকা। যেহেতু বার্ষিক বলা আছে, তাহলে আমরা বলছি বার্ষিক মানে কত? বার্ষিক মানে 1 বছর, 1 বছর মানে কয় মাস? 12 মাস। তাহলে 12 মাসে আয় করে, এটার সঙ্গে গুণ করে দিই, 27,650 সঙ্গে 12 গুণ করি। তাহলে আপনারা এক জায়গায় করে নেবেন। তাহলে 27,650 সঙ্গে 12 গুণ করলে 3,31,800 টাকা। এটা মোস্তফা হাজারা 1 বছরে আয় করেন। 1 বছরে এত টাকা আয় করেন, কিন্তু বলা আছে যে উনি প্রথম 2 লক্ষ টাকা আয়কর দেন, মানে এইখান থেকে তিনি প্রথম 2 লক্ষ টাকা আয়কর দেন। তাহলে তার আয়করযোগ্য টাকা কত? তাহলে আমরা হিসাব করি। অতএব আয়করযোগ্য টাকা, আয়করযোগ্য টাকা আমরা বলছিলাম যে উনি যত টাকা আয় করেন তত থেকে 2 লক্ষ টাকা বিয়োগ করতে, কারণ ওই 2 লক্ষ টাকার উপরে তিনি কি করেন না, কোনো আয়কর দেন না। তাহলে আমরা যদি এটা বিয়োগফল নির্ণয় করি, তাহলে 2 লক্ষ থেকে 3 লক্ষ বিয়োগ করলে এমনিতে দেয়নি 1,31,800 টাকা। তাই মোস্তফা হাজারা মূলত তার বাৎসরিক আয় থেকে 2 লক্ষ টাকা বিয়োগ বাদ দেওয়ার পরেও তিনি 1,31,800 টাকার আয়কর প্রদান করেন। তাহলে এত টাকা তিনি কত হারে আয়কর প্রদান করেন? 10% হারে। 10% মানেই তো হইল 100। তাহলে 100 টাকায় কর দেন কত? তাহলে অর্থাৎ 100 টাকায় আয়কর প্রদান করেন কত টাকা? 10 টাকা। তাহলে 1 টাকায় কত হয়? কমে গেল। 10 ডিভাইডেড 100 টাকা। তাহলে ওরা কত টাকা প্রদান করতে হয় আয়কর? 1,31,800 টাকা। তাহলে 1,31,800 টাকায় আয়কর প্রদান করেন। 10 গুণন 1,31,800 ডিভাইডেড কত? 100 টাকা। তাহলে এইখানে যে 2টা শূন্য আছে, নিচের 2টা শূন্য কাটলেই আমাদের উত্তর পাওয়া যাবে 1 লক্ষ, তাহলে হচ্ছে আমাদের 13,180 টাকা। তাহলে মোস্তফা হাজরা আমাদের মূলত আয়কর প্রদান করেন 10% হারে 13,180 টাকা। তাহলে উত্তর হচ্ছে তিনি 13,180 টাকা আয়কর প্রদান করেন। অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। ইদানিং যে লিখিত পরীক্ষাগুলো হয়, এই লিখিত পরীক্ষাগুলোর মধ্যে এই অঙ্কটা প্রায় দেখা যায় যে এই ধরনের অঙ্কগুলো দেয়। একই রকম অঙ্ক না দিলেও আপনারা অঙ্কটা আগে পড়বেন, ভালো করে পড়ে দেখবেন, তারপর সমাধান বাসার মধ্যে করবেন। করে ইনশাল্লাহ যদি এই ধরনের অঙ্ক পরবর্তীতে আসে, তাহলে হয়তো আমার মনে হয় যে আর বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এবার আসি আমরা 12 নম্বর অঙ্ক। আমরা আজকে দেখছি যে প্রথম অঙ্কটাই শুরু করছিল বীজগণিত দিয়ে, আবারও একটা বীজগণিতের অঙ্ক দেয়া হয়েছে এখানে। তো এখানে মূলত বলা হয়েছে লসাগু এবং গসাগু নির্ণয় করতে। আমরা খুব সোজা করে বলি, গসাগু হচ্ছে শুধু মিল, গসাগু হচ্ছে শুধু মিল, যেগুলো মিল থাকবে সবগুলো রাশিতে যদি যেটা মিল থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগু। আর যদি মিল না থাকে তাহলে গসাগু হচ্ছে 1। সংজ্ঞা পড়ে আমাদের দরকার নেই অতগুলো শেখার জন্য। তাহলে এখানে 1টা 2টা 3টা রাশি আছে, 3টা রাশির মধ্যে যে রাশিটা মিল থাকবে সেটাই মূলত হচ্ছে গসাগু।
তাহলে লসাগুটা কি? লসাগুটা হচ্ছে আমাদের সবগুলা রাশি নেওয়া এবং সর্বোচ্চটা নেওয়া, মানে যতগুলা থাকবে সর্বোচ্চ ততগুলা নেওয়া, এটা হচ্ছে মূলত লসাগু। তাহলে আমরা দেখি প্রশ্নের সমাধান দেখি। তাহলে প্রথম রাশি আমাদের কি আছে? তাহলে প্রথম রাশি আমাদের আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওই যে আমরা প্রথম অঙ্কটাতে বলছিলাম সূত্র অনুসিদ্ধান্ত একটু ভালো করে দেখতে হবে, তাহলে এটা মূলত সূত্র। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমরা তো বাচ্চা ছেলের মতো হিসাব করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ আর বি বলতে বোঝানো হচ্ছে পি এবং কিউকে। প্রথম রাশি আমরা পেয়ে গেছি। দ্বিতীয় রাশি একটু আসি। দ্বিতীয় রাশি আমাদের কি আছে? পি কিউ প্লাস কিউ কিউ। তাহলে এটা আমরা সূত্র বসাই দিলাম। তো এ কিউ প্লাস বি কিউ, এটা তারও মান নির্ণয় না যে অনুসিদ্ধান্ত বসাবো, এটা উৎপাদক। তাহলে উৎপাদকের সূত্র আমরা জানি এ প্লাস বি মানে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। সূত্র বসাই দিচ্ছে, আর কোনো কাজ নেই, শেষ। তৃতীয় রাশির মধ্যে আসি। তাহলে তৃতীয় রাশি আমাদের কি বলা আছে? তৃতীয় রাশিটা একটু বড় করে দিছে। তো তৃতীয় রাশি হচ্ছে পি ফোর মাইনাস পি কিউ কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি কিউ কিউ, একটু বড়। বীজগণিতের এই সকল যদি আমরা উৎপাদকের দিকে একটু ট্রাই করি, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে সম্পূর্ণ রাশিতে যেটা মিল থাকবে এবং সর্বনিম্ন যেটা মিল থাকবে সেটা আমাদের কম। তাহলে এখানে সবগুলোতে পি দেওয়া আছে, তাহলে পি এর সর্বনিম্ন কি? তাহলে পি এর সর্বনিম্ন শুধু পি আছে, এখানে পি আছে, এখানে পি স্কোয়ার, এখানে পি কিউব, এখানে পি ফোর। তাহলে আমাদের পি আছে সর্বনিম্ন পি। পি কমন নিলাম, কমন মানে ভাগ করা। তো আমরা এমনিতেই বলি যে এখান থেকে পি বাদ দিলে থাকে পি কিউব, এখান থেকে একটা পি বাদ দেন পি স্কোয়ার কিউব, এখান থেকে একটা পি বাদ দেন তাহলে পি কিউব স্কোয়ার প্লাস এখান থেকে পি বাদ দিলে থাকে কিউ কিউ কিউ। তাহলে আমাদের পি ঠিক থাকলো। তাহলে প্রথম দুই রাশির মধ্যে দেখেন কি কমন নেওয়া যায়? কমন মানে সর্বোচ্চটা কমন নিতে হবে। তাহলে এখানে পি স্কোয়ার, এখানে পি কিউব, সর্বোচ্চ কি পি স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে পি স্কোয়ার কমন, এখানে পি স্কোয়ার বাদ দেন তো কি থাকে পি মাইনাস, এখানে পি স্কোয়ার তো বাদ দিচ্ছে, তাহলে কিউ। তাহলে এখানে কী দেখতেছে মাইনাস। দুইটার মধ্যে কিউ মিল আছে, কিউর সর্বনিম্ন কোনটা? কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার কমন নিই আমরা। তাহলে এখানে কী থাকতেছে পি, তো প্লাসে মাইনাসে মাইনাস, কিউ স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকে কিউ। এটা তো বলে দিই, যখন আমরা উৎপাদকগুলো করে থাকি আমাদের উৎপাদকের নিয়ম হচ্ছে যে দুইটা রাশি আমাদের কমন নেওয়া হবে, কমনের পরে যে দুটো আমরা পাবো সে দুটো যেন একই রকম। এখানে পি মাইনাস কিউ পাইছি আমরা, এখানে পি মাইনাস কিউ পাইছি, তার মানে উৎপাদক ঠিক আছে আমাদের, পি ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে একটা কমন পি মাইনাস কিউ, বাকিটা আরেক থাকে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? ওই আবার প্রথম রাশির মতো, প্রথম রাশিতে কী পাইছিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কী হচ্ছে একটু ভালো করে দেখি, এইটা আর প্রথম রাশি একই রকম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বলছিলাম, তাহলে এ প্লাস বি মানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ। রাশি ছিল কয়টা আমাদের? তিনটা। তাহলে তিনটা রাশি আমরা দেখছি, প্রথম রাশি পাইছি, দ্বিতীয় রাশিও পাইছি, তৃতীয় রাশিও পাইছি। এখন আমরা কী বের করব? প্রথমে যে কোনো একটা বের করি, যেমন লসাগু আছে, লসাগু বের করি। তাহলে নির্ণয়ে লসাগু। তাহলে আমরা লসাগু মানে বলছিলাম সব নেয়া। তাহলে আগে আমরা সিঙ্গেল দেখি, সিঙ্গেল আছে পি। প্রথম রাশিটা আমরা দেখি পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। দ্বিতীয় রাশির মধ্যে আমরা আসি, পি প্লাস কিউ কয়বার? একবার আছে, তাহলে একবার আমরা নিচে যারা নেওয়ার দরকার নাই। আরেকটা আছে আমাদের কি? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তৃতীয় রাশির মধ্যে আমরা আসি। তাহলে তৃতীয় রাশির মধ্যে আসি দেখি পি আমরা নিছি অলরেডি, নিয়ে ফেলেছি অলরেডি। তাহলে এখানে আমাদের পি মাইনাস কিউ আমরা নিচ্ছি, পি প্লাস কিউ এটাও আমরা নিয়ে ফেলেছি। তাহলে পি মাইনাস কিউ আবার একটা আছে, তাহলে পি মাইনাস কিউ কয়টা? এখানে আছে, এই রাশিতে আছে দুইটা, উপরেগুলোতে কয়টা ছিল? একটা ছিল। আমরা লসাগু মানে বলছিলাম এইখানে লসাগু মানে সর্বোচ্চ রাশি নেওয়া। তাহলে এখানে আমাদের দুইটা আছে, তাহলে আমরা দুইটা নিতে হবে। তাহলে আমরা আরেকটা নিলাম পি মাইনাস কিউ, কারণ আগে একটা নিয়েছিলাম, এবার একটা নিলাম, দুইটা হয়ে গেছে। যদি আমরা এরকমই রেখে দিই সেটা উত্তর হবে, যদি আমরা এরকম না রেখে সূত্রের মতো করি তবু হবে। তাহলে আমরা সূত্রের মতো করতে পারি, না করলে কোনো সমস্যা নেই।
তাহলে পি ঠিক আছে। দেখেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এমন হয়, কিন্তু যখন আমরা এটা করবো তখন আমরা সূত্র মিলাতে পারবো না। তাহলে এইটা আমরা একটু দ্বিতীয় রাশির দিকে লক্ষ্য রাখি, তো এই দুইটা মিলে দ্বিতীয় রাশি কিনা। তাহলে যদি এই দুইটা মিলে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি আমাদের কী ছিল, পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে আমরা এটা নিলাম পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে আর বাকি থাকতেছে কি, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কয়টা, দুইটা। তাহলে পি মাইনাস কিউর উপর আমরা কী দিলাম, স্কোয়ার দিলাম। এই ছিল আমাদের লসাগু। তাহলে আরেকটা আমাদের লসাগুর পর একটা বলছে লসাগু আর একটা বলছে গসাগু। তাহলে আমরা এখন একটু গসাগুর দিকে যাই। তো আমরা বলছিলাম গসাগুর মধ্যে বলছিলাম প্রথম দিকে গসাগু হচ্ছে মিল, বলছিলাম প্রতিটা রাশি দেখতে হবে আমাদের, প্রতিটা রাশির মধ্যে মিল কোথায় আছে। তাহলে এইখানে দেখেন পি প্লাস কিউ আছে, এইখানেও দেখেন পি প্লাস কিউ আছে, এইখানেও দেখেন পি প্লাস কিউ আছে। তাহলে একটা মিল পাইছি আমরা, পি প্লাস কিউ। এবার দেখেন এখানে পি মাইনাস কিউ আছে, এখানে কি আছে, নাই, তার মানে নেওয়ার দরকার নেই, আর খোঁজারও দরকার নেই। তারপরে প্রথম রাশির সঙ্গে আর কোনো রাশির মিল নাই, সুতরাং আমাদের গসাগু হচ্ছে পি প্লাস কিউ। তো দেখেন আমরা বলছিলাম গসাগু হচ্ছে মিল, শুধু আমরা মিলটাই নিয়ে নিছি। যদি মিল থাকতো না, ধরেন আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে প্রথম রাশি আসছে আমাদের, এমনিতে একটা ধরলাম যে প্রথম রাশি আসছে আমাদের এ প্লাস বি, দ্বিতীয় রাশি আসছে আমাদের এ ধরলাম একটা সামনে, দ্বিতীয় রাশি আসছে আমাদের বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন একটু আপনি চিন্তা করেন তো গসাগু কী হবে আমাদের। তাহলে আমরা বলছিলাম যে মিল রাখতে হবে, এখানে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির কোনো মিল নাই, সুতরাং মিল না থাকলে গসাগুর অ্যান্সার 1। আশা করি গসাগু বোঝা গেছে। তো এটা হচ্ছে আমাদের রাব। তো গসাগু এবং লসাগুর ছিল এই পার্থক্য এবং এই টপিকস। আপনারা একটু ভালো করে এই অঙ্কগুলো করার সময় উৎপাদক সূত্রগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে এই অঙ্কগুলো পারবেন। তো আশা করি আমরা আজকে যে গণিতের মধ্যে যে অঙ্কগুলো আসছিল 4টা, আমরা এ বিষয়ে নিয়ে একটু কথা বলছি, একটু সর্বোচ্চ দেওয়ার ট্রাই করেছি। তো এরপরে আমরা আবারও আসবো আপনাদের কাছে কোনো প্রশ্ন নিয়ে, চাকরির লিখিত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে। আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে আবার আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, পাশে থাকবেন আশা করি। আমরা পরে আবার ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।